ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের বিশাল ময়দানে দুপুরের তপ্ত রোদে নিস্তব্ধতা ছেয়েছিল। সেখানে উপস্থিত শত শত মানুষের শ্বাস আটকে ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামিদামি ব্যক্তিরা বসেছিলেন, কিন্তু সবার নজর সামনে রাখা সেই বিশাল কালো দানবের মতো ইঞ্জিনের ওপর টিকেছিল। এটি কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যা তৈরি করতে পুরো ৫ বছর এবং ৫০০ কোটি টাকা খরচ হয়েছিল। আজ এর উদ্বোধন ছিল, কিন্তু আফসোসের বিষয় হল গত ১৫ মিনিট ধরে এই ইঞ্জিন চালু হওয়ার নামই নিচ্ছিল না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল বর্মার ঘাম ঝরছিল। তার দামি স্যুট এখন ঘামে ভিজে গেছে। তিনি তার ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে শুধু এরর বা ERR এরর ব্লিঙ্ক করছিল। সাহিল তার টিমের উপর চিৎকার করে উঠলেন, তোমরা বুঝতে পারছ না, যদি এটি আগামী ২ মিনিটের মধ্যে চালু না হয় তবে আমাদের কোম্পানির মান সম্মান ধুলোয় মিশে যাবে। চেক করো ফুয়েল লাইনে সমস্যা নাকি সার্কিটে। তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক ছুটছিল, কিন্তু মেশিনটি নড়ার নামও নিচ্ছিল না। সেই চরম উত্তেজনার মাঝে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা বেষ্টনীর একটি ভাঙা জালি দিয়ে ১২ বছরের একটি ছেলে ভেতরে ঢুকে পড়েছে। তার নাম ছিল বীরজু। শরীরে ছিঁড়ে যাওয়া পুরনো কাপড়, যাতে গ্রিস এবং কালির দাগ লেগেছিল, আর কাঁধে একটি ময়লা বস্তা, যাতে ভাঙাড়ি বা আবর্জনা ভরা ছিল। বীরজু ছিল টোকাই বা ভাঙাড়ি সংগ্রাহক, কিন্তু তার চোখে আবর্জনার জন্য নয়, বরং মেশিনের জন্য এক অদ্ভুত চমক ছিল। বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। তার কাছে কোনো বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের জ্ঞান ছিল না, কিন্তু সে মেশিনের হৃৎস্পন্দন অনুভব করতে পারত। সে চোখ বন্ধ করল এবং সেই হালকা সুস সুস শব্দ শুনল, যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল। সেই শব্দ এতই ধীর ছিল যে শোরগোল আর ইঞ্জিনিয়ারদের চিৎকারে বীরজু ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না। সে তার বস্তাটি নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে এগিয়ে গেল যেখান থেকে শব্দ আসছিল। সেখানে একটি ছোট ভাল্ভ ছিল যা কাঁপছিল। বীরজু তার পকেট থেকে একটি পুরনো জং ধরা র্যাঞ্চ বা রেঞ্জ বের করল। তার হাত যখনই সেই ভাল্ভের দিকে গেল, পেছন থেকে একটি গর্জন শোনা গেল, এই ছেলে, কি করছিস ওখানে? এটি সাহিল বর্মার গলা ছিল। সে দৌড়ে এলো এবং বীরজুকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। বীরজু হোঁচট খেয়ে নিজের বস্তার ওপর পড়ে গেল। সাহিলের চোখে রাগ আর ঘৃণা ছিল। সে বীরজুর নোংরা কাপড় আর কালো হাত দেখে চিৎকার করল, তুই জানিস এটা কি? এটা ৫০০ কোটি টাকার ইঞ্জিন, কোনো খেলনা নয়। খবরদার যদি এটাকে হাত দিয়েছিস, তোর পুরো গোষ্ঠীর কামাই দিয়েও এর একটা যন্ত্রাংশ কেনা যাবে না। ভিড়ের মধ্যে কিছু মানুষ হাসতে শুরু করল। নিরাপত্তা কর্মীরা বীরজুকে ধরার জন্য দৌড়ে এলো, কিন্তু বীরজু ভয় পেল না। সে ধুলো ঝাড়ে উঠে দাঁড়াল এবং খুব সরলভাবে বলল, স্যাব, ওই মেশিনটা শ্বাস নিতে পারছে না, ওর গলায় হাওয়া আটকে আছে। যদি ওই নাটটা টাইট না করেন তবে এটা কখনোই চলবে না। সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। গণ্ডমূর্খ কোথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি, বের করো ওকে এখান থেকে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নিরাপত্তা কর্মীরা পৌঁছনোর আগেই বীরজু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লাফ দিল। সাহিল তাকে আবার থামানোর আগেই বীরজু তার র্যাঞ্চটি সেই ছোট ঢিলে নাটটির ওপর বসালো এবং পুরো শক্তি দিয়ে আধা ইঞ্চি ঘুরিয়ে দিল। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। সাহিল তাকে মারার জন্য হাত তুলতেই যাচ্ছিল, তখনই হঠাৎ মাটি কেঁপে উঠল। সেই বিশাল ইঞ্জিনটি একটি সিংহের মতো গর্জে উঠল। রোটারগুলো ঘুরতে শুরু করল এবং মিটারের কাঁটা শূন্য থেকে সরাসরি সর্বোচ্চে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথেই উপস্থিত ভিড় হাততালি দিতে শুরু করল। মন্ত্রী মহোদয় এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। যে উত্তেজনা কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল, ইঞ্জিন চলার সাথে সাথে তা মিলিয়ে গেল। সাহিল বর্মা, যে এক মুহূর্ত আগে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, সে গিরগিটির মতো নিজের রং বদলাল। সে তৎক্ষণাৎ তার কোটের বোতাম ঠিক করল, মুখে একটি বিজয়ের হাসি ফোটাল এবং ভিড়ের দিকে হাত নেড়ে এমনভাবে অভিবাদন গ্রহণ করল যেন এই অলৌকিক ঘটনা তারই হাতের কারসাজি। সে মাইক হাতে নিল এবং গম্ভীর গলায় বলল, ভদ্র মহিলা ও মহোদয়গণ, ক্ষমা করবেন। এটি ছিল একটি অত্যন্ত জটিল কারিগরি সমস্যা, যাকে ন্যানো প্রেশার ফ্ল্যাকচুয়েশন বলা হয়। সাধারণ মানুষ এটি বুঝতে পারবে না, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার দক্ষ টিম কয়েক সেকেন্ডের মধ্যেই এর সমাধান করে ফেলেছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই শ্রেষ্ঠ উদাহরণ এখন আপনাদের সামনে।
ভিড় আবার জোরে হাততালি দিল। হাততালির সেই গর্জনের মাঝে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকাল না, যাকে এখন দুজন হৃষ্টপুষ্ট নিরাপত্তা কর্মী পেছন থেকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। বীরজুর চোখ তখনও সেই চলন্ত ইঞ্জিনের ওপর টিকেছিল। তার হাততালি বা পুরস্কারের প্রয়োজন ছিল না। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেমন কোনো ডাক্তার তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করেন। সে শুধু এই ভেবে খুশি ছিল যে মেশিনটির এখন আর কষ্ট হচ্ছে না। নিরাপত্তা কর্মীরা তাকে মেইন গেটের দিকে ধাক্কা দিল। চলবে ভিখারি, তোর সাহস হয় কি করে ভেতরে আসার? যদি সাহেব পুলিশ ডাকতেন তবে পুরো জীবন জেলে পচতিস। একজন গার্ড তার পিঠে জোরে একটি থাপ্পড় মারল। বীরজু হোঁচট খেল এবং তার হাত থেকে বস্তাটি ছিটকে গেল। তাতে থাকা কিছু ভাঙাড়ি লোহার টুকরো, পুরনো তার আর প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল। সেই নিচু হয়ে নিজের জিনিসপত্র গোছাতে যাবে, তখনই একটি গম্ভীর আর কড়া আওয়াজ ভেসে এলো, থামো। এই আওয়াজ এতটাই প্রভাবশালী ছিল যে নিরাপত্তা কর্মীরা মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। মঞ্চে দাঁড়িয়ে থাকা সাহিল বর্মার মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিলেন। সাদা কুর্তা পাজামা, চোখে মোটা চশমা এবং হাতে একটি সাধারণ লাঠি। ইনি ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গিরধারী লাল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন পুরো শহর শুনত। শেঠজি সরাসরি সাহিলের কাছে নয়, বরং সেই ভাঙাড়িওয়ালা ছেলেটির কাছে পৌঁছালেন। তিনি হাত ইশারায় নিরাপত্তা কর্মীদের সরে যেতে বললেন। সাহিল ঘাবড়ে গিয়ে দৌড়ে তার কাছে এলো। স্যার, আপনি বিরক্ত হবেন না, এটি একটি ভবঘুরে ছেলে, ভাঙাড়ি টোকাই। চুরি করার উদ্দেশ্যে ভেতরে ঢুকেছিল এবং মেশিনে তছরূপ করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি, একে পুলিশের হাতে তুলে দেবে। গিরধারীলাল সাহিলের কথা এমনভাবে আনশোনা করলেন যেন সেখানে কেউ কথা বলেনি। তিনি তার লাঠি দিয়ে বীরজুর ছড়িয়ে থাকা ভাঙাড়ির বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখের দিকে তাকিয়ে বললেন, চুরি করা লোক প্রাণ বাঁচানোর জন্য পালায় সাহিল, মেশিন ঠিক করার জন্য দাঁড়িয়ে থাকে না। আর একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যা বলা তোমাকে মানায় না। আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিন কে স্টার্ট করেছে। সাহিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, তার গলা শুকিয়ে আসতে লাগল। স্যার, ওটা তো শুধু একটা কাকতলীয় ব্যাপার ছিল। শেরজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজুর সামনে সেই ধুলো ও গ্রিজ মাখা ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। এটি দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক একজন টোকাইয়ের সামনে বসে আছেন। গিরধারীলাল নরম সুরে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কিভাবে জানলে যে ওই নাটটি ঢিরা ছিল? ওখানে তো কম্পিউটারও ফেল করে গিয়েছিল। তোমাকে তো শিক্ষিত মনে হচ্ছে না। বীরজু তার ময়লা শার্ট দিয়ে নাক মুছল এবং খুব সরলভাবে বলল, বাবুজি, আমি পড়তে জানি না, কিন্তু আমার মা যখন উনুনে ফুঁ দেয় আর কাঠ যদি ভেজা থাকে তবে আগুন ধরে না, শুধু ধোঁয়া বেরোয়। এই বড় ইঞ্জিনটাও তাই করছিল। হাওয়া ভেতরে যাচ্ছিল কিন্তু বাইরে বেরোতে পারছিল না। ও কাঁপছিল, যেন ওর দম আটকে আসছে। আমি শুধু ওর গলার নলিটা ঢিলে করে দিয়েছি, যাতে ও শ্বাস নিতে পারে। শেঠ গিরধারীলালের মুখে একটি মুচকি হাসি ফুটে উঠল। তিনি বীরজুর নোংরা আর গ্রিজমাখা কাঁধে হাত রাখলেন এবং দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন। তার চোখে এখন আর নম্রতা ছিল না, বরং আগুনের মতো চমক ছিল। শুনলে তো সাহিল? শেঠজির গলা শান্ত ছিল, কিন্তু তাতে পাথরের মতো ভার ছিল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় বই পড়েছ, কিন্তু এই বাচ্চাটি প্রয়োজনের বই পড়েছে। তুমি মেশিনকে শুধু লোহার কাঠামো মনে করেছ, আর তাকে একজন জীবিত প্রাণীর মতো অনুভব করেছে। এটাই হলো একজন চাকর আর একজন মালিকের চিন্তার মধ্যে পার্থক্য। সাহিলের মুখ অপমানে কালো হয়ে গিয়েছিল। মিডিয়ার ক্যামেরা এখন তার বদলে সেই ছেঁড়া কাপড় পরা বাচ্চাটির উপর জুম করছিল। নিজের এই বেইজ্জতি সে সহ্য করতে পারল না। সে দাঁত কিরমির করে বলল, স্যার, আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এটি কেবল একটি আন্দাজে লেগে যাওয়া ঢিল ছিল। একজন অশিক্ষিত ভাঙাড়িওয়ালা যে ওহমের সূত্র জানে না বা থার্মোডাইনামিক্স বোঝে না, সে আমার টিমের অংশ হতে পারে না। এটি ইন্দ্রপ্রস্থ পাওয়ার কোনো অনাথাশ্রম নয়। শেরজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করে বীরজুর হাতের তালুতে রাখলেন। তারপর তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকেই বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনি হবে। ওর যাবতীয় পড়াশোনা আর থাকার খরচ কোম্পানি বহন করবে। ভিড় স্তম্ভিত হয়ে গেল। একজন ভাঙাড়িওয়ালা এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে। কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল। সে সোনার মুদ্রাটি আবার শেঠজির দিকে এগিয়ে দিল এবং নিজের ভাঙাড়ির বস্তাটি শক্ত করে ধরল। তার গলা কাঁপছিল। না, না মালিক, আমাকে মাফ করে দিন, আমার চাকরি লাগবে না।
শেঠজি অবাক হয়ে গেলেন। কেন বেটা? এখানে তুমি এসি ঘর পাবে, ভালো খাবার পাবে, সম্মান পাবে, তুমি মানা করছো কেন? বীরজুর চোখে জল চলে এলো। সে ধীর স্বরে বলল, বাবুজি, আমি যদি এখানে চাকরি করতে শুরু করি তবে আমার মায়ের কি হবে? মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। প্রতিদিন সন্ধ্যায় আমি এই ভাঙারি বিক্রি করে যে 150 টাকা নিয়ে যাই, তা দিয়েই মায়ের ওষুধ আর দুবেলা রুটি আসে। আমি যদি এখানে থেকে যাই তবে আজ রাতে আমার মা না খেয়ে ঘুমাবে। আমাকে যেতে দিন, আমাকে প্লাস্টিকের বোতল খুঁজতে হবে। এটি শুনে সেখানে উপস্থিত অনেকের মন গলে গেল। এখানে কোটি কোটি টাকার কথা হচ্ছিল, আর সেই বাচ্চাটির শুধু তার মায়ের দুবেলা রুটির চিন্তা ছিল। সাহিল মুখ বেঁকিয়ে বলল, দেখলেন স্যার, এর চিন্তাটাই হলো আবর্জনার মতো, এ অফিসার হওয়ার যোগ্য নয়। তখনই শেঠ গিরিধারীলাল বীরজুর মাথায় হাত বুলিয়ে আবেগপ্রবণ হয়ে বললেন, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ আর রুটির দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আজ রাতে তোমার মা না খেয়ে ঘুমাবে না। কিন্তু বদলে তোমাকে আমাকে একটি কথা দিতে হবে। তুমি তোমার এই প্রতিভাকে মরতে দেবে না। তুমি শিখবে, পড়বে এবং একদিন দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। রাজি তো? বীরজু শেঠজির চোখের দিকে তাকাল। সে সেখানে করুণা নয়, বরং ভরসা দেখতে পেল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সাহিল বর্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল একটি নোংরা পোকা তার রাজত্বে ছিদ্র করে ঢুকে পড়েছে। সে মনে মনে কসম খেল, বুড়োটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি এই ভাঙারিওয়ালাকে ইঞ্জিনিয়ার তো দূর, পিওনও হতে দেব না। একে এমন লাথি মারব যে এ আবার সেই আবর্জনার স্তূপেই ফিরে যাবে যেখান থেকে এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু সে জানত না যে মেশিন ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা মোকাবেলা করা অনেক কঠিন। তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছিল। 6 মাস কেটে গেছে। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু সমস্যা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল। ছেঁড়া পুরনো কাপড়ের বদলে এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল, আর ভাঙারির বস্তার জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই ঝকঝকে দুনিয়া বীরজুর কাছে কোনো জেলের চেয়ে কম ছিল না। সমস্যা মেশিন নিয়ে ছিল না, সমস্যা ছিল ভাষা। বীরজু মেশিনের ভাষা তো জানত, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম বানাতেন আর ইংরেজিতে লেকচার দিতেন, তখন বীরজু শুধু শূন্য চোখে তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা, যারা বড় বড় কলেজ থেকে এসেছিল, তারা তাকে অশিক্ষিত মেকানিক বলে খ্যাপাত। সাহিল বর্মা বীরজুর জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সে ইচ্ছে করে সবার সামনে বীরজুকে ইংরেজিতে প্রশ্ন করত, এবং যখন বীরজু উত্তর দিতে পারত না, তখন পুরো ক্লাস হাহা করে হাসত। সাহিল প্রায়ই বলতো, আবর্জনা স্তূপ থেকে হিরে বেরোয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু মুখ বুজে সব সহ্য করত, কারণ তার শেঠজির দেওয়া কথা আর মায়ের মুখ মনে থাকত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পাকাপোক্ত ব্যবস্থা করল। প্ল্যান্টের একটি খুব দামি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে আনা হয়েছিল, তা শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল। নতুন আনতে কয়েক মাস লাগত, আর কোটি কোটি টাকার ক্ষতি হতো। সাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গেল এবং সেই পুড়ে যাওয়া কালো সার্কিট বোর্ডটি তার সামনে আছাড় মেরে ফেলল। কি মিস্টার জিনিয়াস, সাহিল ব্যঙ্গ করে বলল, তুমি তো না পড়েই মেশিন ঠিক করে দাও না। এই নাও, যদি আগামীকাল সকালের মধ্যে তুমি এটাকে চালু করতে পারো, তবে আমি মেনে নেব তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য। আর যদি না পারো, তবে নিজের পাত্তারি গুটিয়ে চিরদিনের জন্য এখান থেকে বিদায় হবে। রাজি? সেখানে উপস্থিত সবাই জানত এটি অসম্ভব। সেই বোর্ড পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল। কিন্তু বীরজু সেই পোড়া বোর্ডটি তুলল, শুকল এবং ধীর স্বরে বলল, রাজি সাব। সাহিল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, এই ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় নিশ্চিত। রাত গভীর হয়ে গিয়েছিল। হোস্টেলের ঘরে বীরজু একা ছিল। তার কাছে না ছিল জার্মানির স্পেয়ার পার্টস, না ছিল হাইটেক যন্ত্রপাতি। সে তার পুরনো ভাঙারির ব্যাগটি খুলল, যা সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে ছিল পুরনো রেডিও ট্রানজিস্টর, ভাঙা খেলনার মোটর আর তামার তার। বীরজু জানত সে ওই বোর্ডটি পুঁথিগত উপায়ে ঠিক করতে পারবে না, তাকে তার ভাঙারি বুদ্ধি খাটাতে হবে। সারা রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে থাকল। তার চোখে ঘুম ছিল না, ছিল শুধু জেদ। সে পুড়ে যাওয়া রাস্তাগুলো তামার তার দিয়ে বাইপাস করল, বিদেশি ট্রানজিস্টরের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটর লাগাল।
সেই সার্কিটটি এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের এক কুৎসিত জালের মতো লাগছিল। সকাল হল। সাহিল বার্মা তার চামচা ইঞ্জিনিয়ারদের নিয়ে ল্যাবে ঢুকল। সে দেখল বীরজু টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর সেই বিদঘুটে সার্কিট বোর্ডটি সামনে রাখা। সাহিল জোরে হাততালি দিল। ওঠো ভাঙারি, বিদায়ের সময় হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম এটা রকেট সায়েন্স, আবর্জনা তোলা নয়। বীরজু থরফর করে উঠল। তার চোখ লাল ছিল। সে কোনো কথা না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ডটি মূল মেশিনের সাথে কানেক্ট করে দিল। সাহিল হাসল। এটা কি পাখির বাসা বানিয়েছ? এটা মেশিন ব্লাস্ট করে দেবে পাগল। সে সুইচ বন্ধ করার জন্য এগোতেই বীরজু পাওয়ার বাটন টিপে দিল। বীরজু বাটন টেপা মাত্রই ল্যাবে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা ছেয়ে গেল। সাহিলের মুখে একটি কুটিল হাসি ছিল। সে সেই কুৎসিত সার্কিটটি ফেটে যাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু তখনই বিপ বিপ বিপ, মেশিনের প্যানেলে থাকা লাল বাতিগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনের ডেটা দ্রুত দৌড়াতে শুরু করল। সেই মৃত পড়ে থাকা মেশিন, যা জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেনি, তা বীরজুর ভাঙারি টুকরো আর পুরনো তারের জারে জীবন ফিরে পেল। সাহিল ঝাঁপিয়ে পড়ে মনিটর দেখল। ভোল্টেজ একদম স্থির ছিল। তাপমাত্রা স্বাভাবিক ছিল। মেশিন আগের চেয়েও বেশি মসৃণভাবে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার আর ছাত্রদের মুখ হা হয়ে গেল। সাহিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, এটা অসম্ভব, এই রিডিং ভুল। তুমি সেন্সরের সাথে কারচুপি করেছ। বীরজু শান্তভাবে উত্তর দিল, স্যাব, বিদ্যুৎ না জার্মানির ভাষা বোঝে, না সে সৌন্দর্য দেখে। সে তো শুধু বয়ে যাওয়ার রাস্তা খোঁজে। আপনি যে রাস্তা বানিয়েছিলেন তা ছিল নাজুক। আমি যে রাস্তা বানিয়েছি তা তামার, আর তামা কখনো ধোকা দেয় না। সাহিলের বলার মতো কোনো শব্দ ছিল না। তার হার, তাও আবার একজন অশিক্ষিত ভাঙারিওয়ালার হাতে। তার অহংকারের ওপর এটি একটি চকেটাঘাতের চেয়ে কম ছিল না। সে দাঁত কিড়মিড় করে বীরজুর দিকে তাকালো এবং পা আছড়াতে আছড়াতে ল্যাব থেকে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে যে ঘৃণা ছিল, তা বলে দিচ্ছিল যে খেলা এখনও শেষ হয়নি। সেই রাতে সাহিল নিজের কেবিনে বসে মদ খাচ্ছিল। তার মাথা বিষাক্ত সাপের মতো ফড়া তুলে বসেছিল। সে বুঝে গিয়েছিল বীরজুকে কারিগরি চ্যালেঞ্জে হারানো কঠিন, কারণ ওই ছেলেটির কাছে পুঁথিগত জ্ঞান নয়, বরং একটি ঐশ্বরিক প্রতিভা আছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না, সাহিল বিড়বিড় করে নিজেকে বলল। একে কাটার জন্যে জং ধরাতে হবে। আর বীরজুর জীবনে সেই জং হল তার অশিক্ষিত হওয়া। আগামী সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন বা অডিট হওয়ার কথা ছিল। এটি কোম্পানির জন্য খুব বড় দিন ছিল। সাহিল একটি ভয়াবহ পরিকল্পনা করল। সে পরের দিন বীরজুকে নিজের অফিসে ডাকল। এইবার সাহিলের মুখে রাগ ছিল না, বরং একটি মিষ্টি কিন্তু মিথ্যা হাসি ছিল। বীরজু, সাহিল খুব আদর করে বলল, তুমি কাল কামাল করে দিয়েছ। আমি শেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হয় তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম। বীরজু, যে সব সময় সরলতা পছন্দ করত, সে সাহিলের চাল বুঝতে পারল না। তার মনে হলো বোধহয় সাহেবের মন বদলে গেছে। সে হাত জোড় করে বলল, ধন্যবাদ সাব। সাহিল টেবিল থেকে একটি ফাইল তুলল এবং বীরজুকে ধরিয়ে দিল। দেখো বীরজু, এখন তুমি ট্রেনই নও, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট আছে, আর আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বার পরিষ্কার করতে হবে। সেখানে একটি বড় লাল ভালভ আছে, ওটা খুলে ভেতরের চাপ কমাতে হবে। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত আছে। তুমি কি এই কাজটা করে দেবে? বীরজু নিজের গুরুত্ব অনুভব করল। সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। জি সাব, আমি এক্ষুনি যাচ্ছি। সাহিল তাকে যাওয়ার ইশারা করল। বীরজু বেরিয়ে যেতেই সাহিল অট্টহাসিতে ফেটে পড়ল। যাও বেটা যাও, তুমি মেশিন চালাতে জানো, কিন্তু পড়তে জানো না। আসলে সেক্টর 4-এর সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটি বড় সতর্কতা লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ, অর্থাৎ বিপদ, বিদ্যুৎ বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী বাষ্প নির্গত হতে পারে। সাহিল ইচ্ছে করে বীরজুকে পাওয়ার বন্ধ করার আদেশ দেয়নি। সে জানত বীরজু ওই বোর্ডটি পড়তে পারবে না, এবং সে যখনই ভালভটি ঘোরাবে শত শত ডিগ্রি তপ্ত বাষ্পের ফোয়ারা সরাসরি তার মুখে এসে লাগবে। এটি দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছিল।
বীরজু হাসি মুখে নিজের পুরনো র্যাঞ্চ আর স্ক্রুড্রাইভার নিয়ে সেক্টর 4-এর দিকে এগিয়ে গেল। সে কি জানত যে সে নিজের মৃত্যুর দরজায় কড়া নাড়তে যাচ্ছে? সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছল। সেখানে লাল রঙের বড় একটি সতর্কবাণী বোর্ড লাগানো ছিল, যাতে একটি মাথার খুলি আর হাড়ের চিহ্ন ছিল। বীরজ থামল। সে সেই চিহ্ন দেখে কিছুটা থতমত খেল, কিন্তু তার সাহিল সাহেবের সেই মিষ্টি কথাগুলো মনে পড়ল, তুমি টিমের অংশ। তার মনে হলো এই চিহ্ন হয়তো শুধু ভয় দেখানোর জন্য। সেটার বড় র্যাঞ্চটি বের করল এবং সেই ভালভের ওপর বসাল। বীরজুর হাত ভালভের ওপর ছিল এবং সে তা ঘোরাতেই যাচ্ছিল, তখনই হঠাৎ সে থেমে গেল। তার ভাঙাড়ি মস্তিষ্ক আর মেশিনের সাথে কাটানো দীর্ঘ বছরগুলো তাকে একটি সতর্কতা দিল। সে অনুভব করল সেই লোহার পাইপটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল এবং তার ভেতরে একটি ভয়াবহ কম্পন হচ্ছিল, যেন কোনো বন্দি পশুর খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটপট করছে। বীরজু পাইপে কান পাতল। ভেতরে টকবক করা বাষ্পের আওয়াজ কোনো তুফানের মতো ছিল। সে বিড়বিড় করল, সাহিল সাব বলেছিলেন এটা খুলে দিতে, কিন্তু মেশিন চিৎকার করে বলছে যে আমাকে খুলো না, আমি তোমাকে জ্বালিয়ে দেব। সে সামনে থাকা সতর্কবাণী বোর্ডটি দেখল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তাতে থাকা খুলি আর হাড়ের চিহ্ন সে চিনত। ভাঙাড়ি গুদামে এই চিহ্ন বিষ বা মরণঘাতী বোতলের উপর থাকত। বীরজুর সামনে দুটি পথ ছিল, সাহিল সাহেবের হুকুম মানা অথবা মেশিনের সতর্কতা শোনা। সে এক মুহূর্ত ভাবল এবং তারপর নিজের হৃদয়ের কথা শুনল। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু মেশিন মিথ্যে বলে না। সে ভালভ থেকে র্যাঞ্চটি সরিয়ে নিল। এর বদলে সে পাইপের পেছন দিয়ে যাওয়া মোটা কালো তারগুলোর দিকে নজর দিল। সে বুঝে গেল এটি এই সিস্টেমের শ্বাস, অর্থাৎ বিদ্যুতের তার। সে ক্ষিপ্রতার সাথে দেয়ালে চড়ে মেইন সার্কিট ব্রেকারটি খুঁজে বের করল এবং পুরো শক্তি দিয়ে লিভারটি নিচে নামিয়ে দিল। খটাস করে একটি জোরালো শব্দ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলো নিস্তব্ধ হয়ে গেল। টারবাইনের শোরগোল থেমে গেল। এবার বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভালভটি ঘোরাল। ফেস করে একটি হালকা শব্দের সাথে বাষ্প নিরাপদভাবে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়ল না। ঠিক তখনই মূল দরজা খুলে গেল। সাহিল বার্মা, শেঠ গিরধারীলাল এবং বিদেশিদের টিম সেখানে প্রবেশ করল। সাহিলের মুখে একটি ভয়ার্ত অভিনয়ের ছাপ ছিল। সে আশা করছিল যে বীরজুর লাশ অথবা অন্ততপক্ষে ঝলসে যাওয়া শরীর দেখতে পাবে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার চক্ষু চড়কগাছ হয়ে গেল। বীরজু জীবিত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভালভ পরিষ্কার করছিল। সাহিল ঘাবড়ে গিয়ে এবং রাগে চিৎকার করে উঠল, এটা কি করেছ তুমি গাধা? তুমি মেন পাওয়ার কেন কাটলে? তুমি প্ল্যান্ট বন্ধ করে দিলে, অডিট টিমের সামনে আমাদের নাক কেটে দিলে। সে দৌড়ে বীরজুর কাছে গেল এবং তাকে ধাক্কা দিল। আমি তোমাকে ভালভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে বলিনি। তুমি জানো 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয়? শেঠ গিরধারীলাল এবং জার্মান অডিটার মিস্টার স্টিভও সেখানে চলে এলেন। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই লাল ভালভটি দেখলেন। বীরজু মাথা নিচু করে বলল, মাফ করবেন সাব, কিন্তু পাইপ খুব গরম ছিল। আমি যদি চলন্ত মেশিনে ভালভ খুলতাম তবে ওটা ফেটে যেত। মেশিন কাঁদছিল সাব, তাই আগে আমি ওর রগ টিপে দিয়েছি, পাওয়ার কেটে দিয়েছি যাতে ও শান্ত হয়ে যায়। সাহিল চিৎকার করল, বাজে বকা বন্ধ করো। স্যার, ও অশিক্ষিত, ও কিছু বোঝে না। ও ভয়ের চোটে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। ওকে ঘাড় ধরে বের করে দিন। তখনই মিস্টার স্টিভ হাত তুললেন। 1 মিনিট। স্টিভ তার পকেট থেকে একটি লেজার থার্মোমিটার বের করে পাইপের তাপমাত্রা চেক করলেন। তারপর সেই লাল ভালভের উপর লেখা সতর্কবাণী পড়লেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সাহিলের দিকে ফিরলেন। মিস্টার বার্মা। স্টিভের গলা অত্যন্ত কঠোর ছিল। আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল তোতলাতে তোতলাতে বলল, জি জি স্যার। স্টিভ সতর্কবাণী বোর্ডের দিকে ইশারা করলেন। তবে কি আপনি জানেন না যে হাই প্রেশার স্টিম ভালভ পাওয়ার কাট না করে খোলা একটি আত্মঘাতী মিশন? যদি এই ছেলেটি পাওয়ার না কাটত, তবে এখন এখানে ওর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টরটি উড়ে যেত। পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। শেঠ গিরিধারীলালের চোখে রক্ত নেমে এলো। তিনি সাহিলের দিকে তাকালেন, যে এখন ঘামে ভিজে একাকার। স্টিভ বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, তুমি শুধু নিজের জীবন বাঁচাওনি, তুমি এই পুরো প্লান্টকে বাঁচিয়ে দিলে। তুমি জিনিয়াস মাই কয়। সাহিল এখন ফেঁসে গিয়েছিল। তার ষড়যন্ত্র তার নিজের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগিয়ে গেলেন। শেঠ গিরিধারীলালের হাত বাতাসে উড়ল এবং একটি জোরালো চড় সাহিল বর্মার গালে পড়ল। ঠাঁস! সেই আওয়াজ পুরো প্লান্টে প্রতিধ্বনিত হল। সাহিল নিজের গাল ডলতে ডলতে বনি গেল। শেঠজির মুখ রাগে থমথম করছিল। তিনি আঙুল উঁচিয়ে সাহিলের দিকে ইশারা করলেন, লজ্জা হওয়া উচিত তোমার সাহিল।
একজন অশিক্ষিত বাচ্চাকে নিচে দেখানোর জন্য তুমি এত নিচে নামলে যে তার প্রাণ নেওয়ার চেষ্টা করলে? এটি অবহেলা ছিল না, এটি একটি হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল অনুনয় করার চেষ্টা করল। স্যার, আমার ওই মানে ছিল না, আমি তো শুধু... শেঠজির গর্জনে সাহিল চুপ হয়ে গেল। তোমার ডিগ্রিগুলো স্রেফ কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটি জিনিস নেই যাই ভাঙাড়ি ছেলেটির কাছে আছে, বিবেক আর সততা। তুমি মেশিনকে শুধু টাকা কামানোর মাধ্যম ভেবেছ, কিন্তু বীরজি ওদের আপন বন্ধু মেনেছে। আর আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিল। শেঠজি নিরাপত্তা কর্মীদের ইশারা করলেন। সেই নিরাপত্তা কর্মীরাই যারা একসময় বীরজুকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, আজ তারা সাহিল বর্মার হাত ধরল এবং তাকে ধাক্কা দিতে দিতে গেটের দিকে নিয়ে যেতে লাগল। সাহিল চিৎকার করতে থাকল, নিজের ডিগ্রির দোহাই দিতে থাকল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। নিয়তি তার খেলা শেষ করেছিল। যাকে আবর্জনা মনে করে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হীরা হয়ে চমকাচ্ছিল, আর যে নিজেকে রাজা ভাবত সে আজ নিজের নজরেই পড়ে গিয়েছিল। সাহিলের যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরলেন এবং নিজের পকেট থেকে একটি কলম বের করে তাকে দিলেন। এই কলমটি আমার বাবার, যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আজ থেকে এটি তোমার, তুমি একজন জন্মগত ইঞ্জিনিয়ার। শেঠ গিরধারীলাল বীরজুর কাঁধে হাত রাখলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে সাহিল বর্মার জায়গা খালি। আর যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই, কিন্তু আমি তাকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিযুক্ত করছি। ওর টিমের শিক্ষিত মানুষ থাকবে যারা ওর জন্য লিখবে, কিন্তু মাথা শুধু বীরজুর চলবে। পুরো হলে হাততালের গর্জন শোনা গেল। বীরজুর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে শেঠজির পা ছুল, কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরলেন। কিছু চাও বীরজু? শেঠজি বললেন, আজ তুমি যা চাইবে তাই পাবে। বীরজু চোখের জল মুছল এবং অত্যন্ত বিনম্রতার সাথে বলল, মালিক, আমার বড় পদ লাগবে না, শুধু একটা বিনতি আছে। আমার মতো হাজারো শিশু আছে যাদের হাতে প্রতিভা আছে, কিন্তু তারা বই পড়তে পারে না। আপনি কি এই ফ্যাক্টরির পেছনে একটি ছোট স্কুল খুলতে পারেন, যেখানে মেশিন শেখানো হবে কিন্তু মুখস্থ করানো হবে না, যেখানে ভাঙাড়ি থেকে আবিষ্কার করা শেখানো হবে? শেঠজির চোখ ভিজে এলো। তিনি বীরজুর মাথায় হাত রাখলেন। শুধু স্কুল নয় বেটা, আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং গড়ে তুলব। 5 বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটি বিশাল ভবন দাঁড়িয়েছিল। তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট। ভেতরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল। সে এখন স্যুটবুট পরা ছিল, কিন্তু তার হাতে আজও সেই পুরনো র্যাঞ্চটি ছিল। তার সামনে শত শত ছেলেমেয়ে বসেছিল, কেউ গরিব, কেউ ধনী, কিন্তু সবার চোখে সেই একই চমক ছিল যা একসময় বীরজুর ছিল। বীরজু মুচকি হেসে বলল, বন্ধুরা, দুনিয়া তোমাকে বলবে যে তুমি শূন্য যদি তোমার কাছে ডিগ্রি না থাকে, কিন্তু মনে রেখো, একটি ছোট পেরেকও যদি সঠিক জায়গায় লাগে তবে তা বড় থেকে বড় জাহাজকে ডোবার হাত থেকে বাঁচাতে পারে। নিজের মূল্য চেনো, কারণ ভাঙাড়ি বলে কিছু হয় না, শুধু সেই জিনিসটা হয় যা তার সঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশাল ইঞ্জিনটি নিজের পুরো শক্তি দিয়ে গর্জে উঠছিল, যেন বীরজুর কথায় সায় দিচ্ছিল। আবর্জনার স্তূপ থেকে উঠে আসা সেই ছেলেটি এখন হাজারো স্বপ্নকে ডানা দিচ্ছিল। সত্যি বলা হয়েছে, প্রতিভা কোনো ডিগ্রির ধার ধারে না।